ঘুটঘুটে অন্ধকারে একখণ্ড আলোর বার্তা নিয়ে এসেছে চাঁদটা। আকাশে চাঁদ, আর মাটিতে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা দুই নরনারী। সাইম আর নাজের অদ্ভুত সুন্দর এই ছবিটা তুলেছিল কণা। গতবার যখন তারা বাড়িতে গিয়েছিল, বেশ কিছু চমৎকার ছবি তুলে দিয়েছিল। সব ছবিগুলোই বিশাল ফ্রেমে বাঁধাই করিয়ে ঘরের নানান দেয়াল জুড়ে টানিয়ে রেখেছে তারা। নতুন এই বাড়িটা খুব অল্প সময়ের মধ্যেই আপন হয়ে উঠেছে নাজের কাছে। 4 বেডরুমের এই বিশাল ফ্ল্যাটে মাঝে মধ্যে নিজেকেই হারিয়ে ফেলার উপক্রম হয়। সবথেকে সুন্দর ঘরটা পশ্চিম দিকে। দিনভর সূর্যালোকের আনাগোনা সেখানে। সন্ধ্যা গড়িয়ে পড়ার আগেই সূর্যাস্তের লাল আভা ছেয়ে যায় ঘর জুড়ে। এই ঘরটাই নাজ আর সাইমের। ঘরের সঙ্গে লাগোয়া বারান্দাটাও বিশাল। ঢাকা শহরের বেশিরভাগ বাড়ির বারান্দা থেকে দেখতে পাওয়া দৃশ্যগুলো সাধারণত খুব একটা সুখকর হয় না। একটা বিল্ডিংয়ের গায়ের সঙ্গেই আরেকটা বিল্ডিং থাকায় বারান্দা থেকে পাশের বাড়ির মেলে রাখা কাপড় ছাড়া কিছুই দেখা যায় না। তবে এই বাড়িটা ব্যতিক্রম। এর গায়ের সঙ্গেই আরেকটা বিল্ডিং নেই। আছে একটা সবুজ ঘেরা পার্ক। বিকেল হলেই বাচ্চা কাচ্চাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে জায়গাটা। প্রায় প্রতিটি বিকেলেই নাজের কাটে বাচ্চাগুলোর আনন্দের আত্মহারা চেহারাগুলো দেখে। তবে আজ সে সব কিছুই করছে না। অলস ভঙ্গিতে গা এলিয়ে দিয়েছে বিছানার ওপরে। মনটা কেমন যেন অবশ হয়ে আছে। আশেপাশের সবকিছুই অসহ্য লাগছে। এই মন খারাপের মুহূর্তের জন্যে দায়ী সাইম না, দুজনের মধ্যে ঝগড়া টগড়া বাঁধেনি। সাইমের সঙ্গে ঝগড়া করার মতো ক্ষমতা প্রকৃতি নাজকে দেয়নি। সাইম আগামীকাল সকালে খুলনায় যাচ্ছে বিজনেস ট্রিপের উদ্দেশ্যে। কোম্পানির নতুন ব্রাঞ্চ খোলা হচ্ছে খুলনায়। উপযুক্ত পরিচর্যা আর যত্ন পেলে ছোট্ট একটি নড়বড়ে চারাগাছও নিজের পায়ে দাঁড়াতে শেখে। একবার তার গোড়া মজবুত হয়ে গেলে কোনো প্রকার সাহায্য ছাড়া একাই সগৌরবে দাঁড়িয়ে থাকতে পারে। তেমনি প্রথম দিকে সঠিক নির্দেশনা পেলে নতুন ব্রাঞ্চটা বেশ ভালোই উন্নতি করবে, যা কোম্পানির জন্যই হবে লাভজনক। তাই কয়েকটা দিন সাইমকে সেখানেই থাকতে হবে। কারণ সঠিক নির্দেশনা দেওয়াটা কেবলমাত্র তার পক্ষেই সম্ভব। নাজ সবসময় চেষ্টা করে সাইমের কাজে কোনো ব্যাঘাত না ঘটাতে। প্রতিটা সফল পুরুষের পেছনে নাকি একজন নারীর অবদান থাকে। অবদান না রেখে উল্টো বাধা হয়ে দাঁড়াতে চায় না সে। তবুও এতগুলো দিন তাকে ছাড়া থাকতে হবে ভাবতেই একরাশ মলিনতা ছেয়ে যাচ্ছে মনে। আগামী কয়েক দিন ইচ্ছে হলেই সাইমকে বিরক্ত করতে পারবে না। ইচ্ছে হলেই তার পরিপাটি আঁচড়ানো চুলগুলোকে এলোমেলো করে দিতে পারবে না। ইচ্ছে হলেই তার কাঁধে মাথা রাখতে পারবে না। ক্ষণিকের দূরত্বগুলোও মাঝে মাঝে অসহনীয় পর্যায়ে চলে যায়। হঠাৎই নাজের ফোনটা বেজে উঠল। বিরক্তিতে গা জ্বলে গেল তার। এই অসময়ে আবার কে ফোন করেছে? ফোনে কথা বলতেও ধৈর্যের প্রয়োজন হয়। এই মুহূর্তে কোনো কিছুর ওপরেই নাজ ধৈর্য ধরে রাখতে পারবে বলে মনে হচ্ছে না। ক্লান্ত ভঙ্গিতে ফোন হাতে নিতেই স্ক্রিনের ওপর ভেসে ওঠা নামটা পড়ে মনে মনে বেশ ভালোই চমকে উঠল নাজ। ফোন করেছে শিউলি, তাও আবার এতদিন পর। নাজ বহুবার চেষ্টা করেছে মেয়েটার সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনোবারই সে ফোন তোলেনি। তবে আজ হঠাৎ কি মনে করে। প্রচণ্ড অভিমানে না একবার ভাবল ফোনটা রিসিভ করবে না। আবার পরমুহূর্তেই মনে হলো, আহারে, কতদিন মেয়েটার সঙ্গে কথা হয় না। নাজ ফোন রিসিভ করেই কঠিন গলায় কিছু একটা বলতে যাবে, তার আগেই অপর প্রান্ত থেকে শোনা গেল শিউলির আতঙ্কিত কণ্ঠস্বর। নাজ, আমাকে বাঁচা। নাজ কিছুটা ভড়কে গিয়ে বলল, শিউলি, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস? শিউলি অসহায় গলায় বলল, না, আমি ঠিক নেই। তোর আমাকে বাঁচাতেই হবে।
আর এক মুহূর্ত এখানে থাকলে আমি মরেই যাব। নাজ উঠে বসতে বসতে উদ্বিগ্ন গলায় বলল, এখানে মানে? কথায় তুই? কি হয়েছে তোর? আমার শাশুড়ি 1 সপ্তাহ হলো মারা গেছেন। সেই থেকে শিহাব আমাকে জীবনটাকে অতিষ্ঠ করে রেখেছে। বলছে আমি অপারেশনের টাকা জোগাড় করে দিতে পারিনি বলেই নাকি ওর মা মারা গেছে। শিউলি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাজ কি বলবে বুঝতে পারছে না। কি হচ্ছে এসব? শিউলি কাঁদতে কাঁদতেই বলল, আমি তো একবার টাকা দিয়েছিলাম। মা সব গয়না বিক্রি করে টাকা পাঠিয়েছিল। একবার অপারেশন করানো হয়েছিল। তারপর ডাক্তার বলে আবারও অপারেশন করাতে হবে, কি যেন সমস্যা রয়ে গেছে। আমি এত টাকা কোথা থেকে জোগাড় করি বলতো? মা তো তার যা ছিল সবটুকুই দিয়েছে। নাজ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তুই শান্ত থাক শিউলি। তোর হাসব্যান্ড অতিরিক্ত শোকে পাথর হয়ে এমন কাণ্ড করছে। আসলে যে শাশুড়ির মৃত্যুতে তোর কোনো দোষ নেই সেটা সেও জানে। না রে দোস্ত, তুই ওকে চিনিস না, আমি চিনি। এতকাল ধরে সহ্য করে আসছি। কি সহ্য করে আসছিস? বিয়ের পরদিন থেকে আমাকে উঠতে বসতে খোঁটা দিচ্ছে। কথায় কথায় বলে বাপের বাড়ি ফিরে যেতে। নিজের পছন্দে বিয়ে করে এসেছি, চাইলেই তো বাবা মায়ের কাছে ফিরে যেতে পারি না। তোকে মিথ্যা বলেছিলাম, আমি এইচএসসি পরীক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু শিহাব দিতে দেয়নি। শাশুড়ির অসুস্থতার অজুহাতে আমার লেখাপড়া বন্ধ করে দিয়েছে। এমনকি বাড়ির কাজের লোককে বিদায় করে দিয়েছে। তবুও মুখ বুজে সহ্য করেছিলাম, কিন্তু এখন? নাজ কম্পিত স্বরে বলল, এখন কি শিউলি? দ্বিতীয় দফায় অপারেশন টাকা জোগাড় করতে না পারার পর থেকে ও ক্রমাগত আমার গায়ে হাত তোলে। আমার শরীরের একটা জায়গাও অবশিষ্ট নেই যেখানে ওর দেওয়া আঘাতের চিহ্ন নেই। আমি আর সহ্য করতে পারছি না নাজ। কোনোদিন দেখবি ওর হাতে মরে গেছি। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই নাজের চোখমুখ রক্তশূন্য হয়ে উঠল। হাত পা তার থরথর করে কাঁপছে। প্রকৃতি দুহাত উজাড় করে মায়া মমতার মতো শক্তিশালী অনুভূতিগুলো দিয়ে শিউলিকে তৈরি করেছে। মেয়েটা তার আশপাশের সকলকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে জানে। এমন একটা মেয়ের তো কোনো রাজপ্রাসাদের রানী হয়ে থাকার কথা। আর তার কি না হয়েছে এমন করুণ পরিণতি। তাও আবার যে মানুষটাকে ভালোবাসে বিয়ে করল তার হাতে। নাজ নিচু গলায় বলল, আমাকে আগে বলিসনি কেন? শিউলি কান্নাজড়ানো কণ্ঠে বলল, ভেবেছিলাম তাতে শিহাবের অপমান হবে। কি করব বল? ভালোবেসেছিলাম তো। ভালোবাসা জিনিসটা এমন কেন? ভালোবাসার মানুষটা যতই কষ্ট দিক না কেন এই অনুভূতি তার প্রতি একবার জন্মালে এই জীবনে ছেড়ে যায় না। নাজ কিছু একটা ভেবে দৃঢ় গলায় বলল, তুই চিন্তা করিস না, আরেকটু সহ্য কর। ওই শিহাবের শেষ আমি দেখে ছাড়ব। শিউলিকে চিন্তা করতে না বলে নাজ নিজেই দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। অনিশ্চিত ভঙ্গিতে ঘরজুড়ে পায়চারি করছে মেয়েটা। কোনোকালেই অন্যায়ের প্রতিবাদ করার মতো সাহস বা ইচ্ছা দেখা যায়নি শিউলির মাঝে। তাই অন্যায় কিছু ঘটলে সেই অন্যায়ের প্রতিবাদ তার প্রাণের বান্ধবীরাই করে এসেছে। সেই সময়ে সকলে ছিল একই এলাকায়। বাড়ির জানালা থেকে মুখ বাড়িয়ে চিৎকার করলেই যেন কয়েক মিনিটের মাঝে জড়ো হয়ে যেত সকল বান্ধবীরা। কিন্তু এবার কি হবে? আজ তো আর সকলে একই এলাকায় নেই। এক একজনের বসবাস এক এক শহরে। চাইলেই তো একজন আরেকজনের বিপদে ছুটে যেতে পারে না। নাজ কি করে উদ্ধার করবে শিউলিকে? মাথায় কিছুই কাজ করছে না। সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে আসছে। মনের অজান্তেই নাজের হাতটা চলে গেল মোবাইলের ওপরে। কোনাকে ফোন করে ব্যাপারটা জানাতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তায় ভাবনা চিন্তার ক্ষমতা হারিয়ে ফেলে নাজ। কোনাকে ফোন করেই একটা বুদ্ধি চাইতে হবে।
একটা রিং বাজতেই অপর প্রান্ত থেকে শোনা গেল কণার উৎফুল্ল কণ্ঠ, আরে ভাবি সাহেবা। হঠাৎ আমাকে পড়ল যে। নাজ থেমে থেমে বলল, কণা, তোর মনে আছে বিয়ের পর প্রথম যেবার আমি বাড়ি গিয়েছিলাম, সেবার শিউলির হাজবেন্ডকে শিক্ষা দেওয়ার জন্যে ওর বাড়ির সামনে ময়লা ফেলে রাখার প্ল্যান করেছিলাম। করেছিলি তো, কিন্তু শেষ পর্যন্ত আর গেলি না। তুই যাবি না দেখে আমরাও আর যাইনি। কত কষ্ট করে 2 বালতি দুর্গন্ধযুক্ত ময়লা জোগাড় করেছিলাম, সব কষ্ট তোর জন্যে জলে গেল। নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, শিহাবকে শিক্ষা দেওয়াটা বাকি রয়ে গেছে বুঝলি। এবার দিতে হবে। মানে? নাজ পুরো ঘটনার খুঁটিনাটি খুলে বলল কোনাকে। পরবর্তী কয়েক মুহূর্ত কেটে গেল নিস্তব্ধ নীরবতায়। কণা কিছু একটা বলতে চাইছে, তবে বলার ভাষা হারিয়ে ফেলছে বারবার। শিউলির মতো চমৎকার একটা মেয়ের সঙ্গে এমন নির্মম ঘটনা ঘটতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না। অবশেষে নীরবতা ভঙ্গ করে কণা বিভ্রান্ত ভঙ্গিতে বলল, এটা কি করে সম্ভব? তুই তো কখনো ওদের প্রেমটা দেখিসনি। আমি আর মালা দেখেছি। শিহাব ভাই তো এমন মানুষ ছিল না। প্রতিটা মুহূর্ত শিউলির জন্যে পাগল হয়ে থাকত। ওর গায়ে সামান্য একটা আঁচড় পড়লেও দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ত। সেই একই মানুষটা কি করে শিউলির গায়ে হাত পর্যন্ত তুলতে পারে? হয়তো তার তরফ থেকে কেবল প্রেম ছিল বলেই পারে, ভালোবাসাটা কোনোদিন ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না নাজ। আমরা এখন কি করব? নাজ অসহায় গলায় বলল, আমি জানি না। আমার মাথা কাজ করছে না। নাজ, আমরা বরং শিউলির বাবা মাকে বিষয়টা জানিয়ে দিই। উনারা চিটাগনে গিয়ে শিউলিকে নিয়ে আসুক। আমার মনে হয় না তাতে কাজের কাজ কিছু হবে। কেন? ওর বাবা মা জানতে পারলে বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। অন্যায়ের প্রতিবাদ তো করবেই না, বরং মেয়েকে বলবে মানিয়ে চলতে। কণা প্রায় অনেকটা সময় কি যেন ভেবে বলল, তাহলে চল আমরা সেখানে যাই। আমরা? তুই ময়মনসিংহে, আমি ঢাকায়, আমরা কি করে যাব? তাছাড়া তোর ভাইয়া কাল বিজনেস ট্রিপে যাচ্ছে। ফিরতে ফিরতে 1 সপ্তাহ। আমি তো আর একা একা অত দূর যেতে পারবো না। তাহলে বরং এক কাজ করি, আমি আর মালা ঢাকায় চলে যাই, সেখান থেকে সকলে আবার চিটাগনে যাব। ব্যাপারটা যতটা সহজ ভাবছিস, ততটা সহজ কিন্তু না। মাকে কি বলবি? আর তোর ভাইয়াকে? তোর ভাইয়া জীবনেও আমাদের একা একা অন্য একটা শহরে যেতে দেবে না। আর যেখানে এমন পারিবারিক ঝামেলা আছে সেখানে তো একেবারেই। সে নিজে সবসময় ঝামেলা এড়িয়ে চলে, আমকেও ঝামেলার ধারের কাছে ঘেঁষতে দেয় না। ভাইয়াকে বুঝিয়ে বল। আমরা না গেলে মেয়েটা তো মরে যাবে। বললেও লাভ হবে না। উনিও বলবে শিউলির বাবা মাকে জানাতে। যাদের মেয়ে তারা বুঝবে। তাহলে আর কি করা? সত্যি কথায় কাজ না হলে মিথ্যার আশ্রয়ই নিতে হবে। মানে? ভাইয়া তো কাল বিজনেস ট্রিপে যাচ্ছে তাই না? থু। আমি এখন ভাইয়াকে ফোন করে বলি, এতগুলো দিন একা একা থাকতে তোর কষ্ট হবে তাই আমরা গিয়ে তোর সঙ্গে থাকব। এতে ভাইয়া বরং খুশিই হবে, মায়েরও কোনো আপত্তি থাকবে না। তারপর ঢাকা থেকে আমরা চিটাগনে চলে যাব, কেউ জানতেও পারবে না। নাজ শুকনো মুখে বলল, উনাকে মিথ্যা বলবো? উফ নাজ, জীবনে 2-1টা মিথ্যা বললে ক্ষতি হয় না। কিন্তু আরও একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? এতটা পথ আমরা একা একা যাব। একা কোথায়? আমি, তুই আর মালা, আমরা 3 জন মানুষ। তবুও আমরা ভয় করছে। একে তো অচেনা একটা শহর, তার ওপরে আবার অমন আবুসিভ একটা ছেলে। এক কাজ করি, পাহারাদার হিসেবে বাবাকে সঙ্গে করে নিয়ে আসি। বাবাকে সঙ্গে নিয়ে চিটাগনে যাব। উনাকে কি বলবি? বলবো যে একদিনের জন্যে আমরা চিটাগনে যাচ্ছি শিউলির সঙ্গে দেখা করতে।
বাবা যেন পাহারাদার হিসেবে আমাদের সেখানে নিয়ে যায়। ভাইয়া রাগ করবে, এজন্যে তাকে যেন কিছু না বলে। বাবা সহজ সরল মানুষ, তাকে যদি একবার বারণ করি সেই কিছুতেই ভাইয়াকে বলবে না। কণার কথায় তেমন একটা ভরসা পেল না নাজ। তবু এই মুহূর্তে ভরসা করা ছাড়া কোনো উপায় খুঁজে পেল না। সবকিছুর ঊর্ধ্বে আগে শিউলিকে বিপদ থেকে রক্ষা করতে হবে। রাত 10:17। ব্যস্ত ভঙ্গিতে সাইমের সুটকেস গোছাচ্ছে নাজ। সকাল সকাল তার ফ্লাইট, নাজ বারবার দেখছে কোনো কিছু বাদ পড়ল কিনা। ছেলেটা 7 দিন সেখানে থাকবে, কিছু একটা বাদ পড়লে তারই কষ্ট হবে। সাইম বিছানার ওপরে বসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে নাজের ব্যস্ততামাখা মুখটার দিকে। নাজ সুটকেস গোছাতে গোছাতে বলল, শুনুন, একদম সিগারেট টিগারেট খাবেন না, আর যেখানেই যাবেন সাথে করে পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন। চার্জ ফুরিয়ে গেলে আমি আবার ফোন পাব না। আর সময় মতো খাওয়া দাওয়া করবেন। আমাকে যেন বারবার ফোন করে মনে করিয়ে দিতে না নয়। সাইম অন্যরকম গলায় বলল, এসব না বলে একবার থেকে যেতে বললেই তো পারো। বললেই বুঝি আপনি থেকে যাবেন? থেকে যেতেও তো পারি। মোটেও না। কাজে ফাঁকি দেওয়া আমার একদম পছন্দ নয়। ভালোবাসা ভালোবাসার জায়গায় আর কাজ কাজের জায়গায়। কোনো একটার জন্যে আরেকটা অবহেলা করা ঠিক নয়। সাইম অবাক গলায় বলল, ইউ সাউন্ড লাইক মি। নাজ তার স্নিগ্ধ হাসিটা ছুঁড়ে দিয়ে বলল, কি আর করা, তোমার সঙ্গে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। আমার তো তোমার সঙ্গে থাকাটাই অভ্যাস হয়ে গেছে। এই কয়টা দিন কি করে থাকবো বলো তো? এক কাজ করো, নিজেকেও এই সুটকেসে ভরে দাও। অভ্যাস তো আমারও হয়ে গেছে। বিয়ের পর তোমাকে ছেড়ে এতগুলো দিন থেকেছি কখনো? আগে যখন আমরা আলাদা আলাদা ঘরে থাকতাম তখন নিজেকে এই বলে সান্ত্বনা দিতাম যে দুজনে একই ছাদের নিচে তো আছি। ইচ্ছে হলেই তোমার ঘরে উকি দিয়ে দেখতাম মানুষটা কি করছে, জেগে আছে না ঘুমিয়ে পড়েছে। সাইম লক্ষ্য করল নাজ একদৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো জলে টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়বে গাল বেয়ে। নাজ প্রাণপণ চেষ্টা করছে চোখের জল ধরে রাখতে, কিন্তু সেই চেষ্টা বেশিক্ষণ সফল হবে বলে মনে হচ্ছে না। সায়ন তড়িৎ গতিতে উঠে গিয়ে জড়িয়ে ধরল তার প্রেয়সীকে। ছেলেটার বুকে মাথা রাখতেই কানে ভেসে এলো তার অস্থির গতিতে স্পন্দিত হতে থাকা হৃদয়ের ধ্বনি। নিজেকে ধরে রাখা আর সম্ভব হলো না নাজের পক্ষে। দুয়েক ফোঁটা অবাধ্য অশ্রু টুপটাপ করে গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। সাইম কোমল স্বরে বলল, কান্না চেপে রাখার দরকার নেই। আমি তো চাই আমার জন্যে কাঁদো, আমার অ্যাবসেন্সে অস্থির হয়ে থাকো, আমাকে মিস করো। সকাল সকাল ফ্লাইটের জন্যে তৈরি হচ্ছে সাইম। অফিস থেকে একটু পর পরই ফোন আসছে। সকলে ইতোমধ্যেই এয়ারপোর্টে পৌঁছে গেছে। বাদ রয়ে গেছে কেবল সাইম। সাইম যথেষ্ট সময় সচেতন একটা মানুষ। কোথাও নির্ধারিত সময়ের পর গিয়েছে, এমন দৃশ্য বিরল। আজও যে দেরি হয়েছে তা নয়। অফিসের অন্যান্যরা আগে আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছে। নিজেরা আগে আগে পৌঁছে সাইমকে তাড়া দেওয়ার অর্থ কি কে জানে। সাইম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতঘড়িটা পড়ছে, তখনই আবার বেজে উঠল মোবাইলটা। নিতান্ত অনিচ্ছায় মোবাইলটা তুলে কানের কাছে ধরল সাইম। এক হাতে হাতঘড়ি পরার চেষ্টা করার কোনো অর্থ নেই। তবুও সাইম ফোনে কথা বলতে বলতে সে চেষ্টা করছে যাচ্ছে। ব্যাপারটা খেয়াল করে নাজ তার কাছে এগিয়ে গেল। সাইমের হাতটা সরিয়ে দিয়ে সে নিজেই অতি যত্নে ঘড়িটা পরিয়ে দিল তার হাতে। সাইমের কথা শেষ হতেই নাজ নিচু গলায় বলল, আমি আপনাকে ছেড়ে দিতে এয়ারপোর্ট পর্যন্ত যাই। উহু। পরে এয়ারপোর্ট থেকে এতটা পথ একা এক বাসায় ফিরবে কি করে? মুহূর্তেই একরাশ অপরাধবোধ জেকে ধরল নাজকে।
যে মানুষটা সামান্য এয়ারপোর্ট থেকেই নাজকে একা ছাড়তে ভরসা পায় না, তাকে না জানিয়ে সম্পূর্ণ অচেনা একটা শহরে যাওয়াটা অন্যায়। জানালে যে সায়ম তাকে কিছুতেই সেখানে যেতে দেবে না খুব ভালো করেই জানে নাজ। সেজন্যেই তো এমন লুকোছাপা। কিন্তু একবার সেখান থেকে ফিরে এসেই মানুষটাকে সবকিছু বুঝিয়ে বলবে নাজ। সাইমের কাছ থেকে সে অতি সূক্ষ্ম কিছুও লুকিয়ে রাখতে পারে না। আচ্ছা, এসব ঘটনা শোনার পর সাইম কি তাকে বকবে? রাগ করে কথা বলা বন্ধ করে দেবে? যা হবার দেখা যাবে। একবার ওই নরক থেকে শিউলিকে উদ্ধার করে আনুক, বাকিটা শক্ত হাতে সামাল দেওয়া যাবে। ঢাকা এবং চট্টগ্রাম পাশাপাশি দুটো শহরের দূরত্ব এমন অসহনীয় পর্যায়ে চলে যাবে কেন? অসহনীয় আসলে দূরত্বটা নয়, ঢাকা শহরের যানজট। দীর্ঘ 4 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে বাসটা। একটু এগোচ্ছে, আবার মিনিট 10-এর জন্য থেমে যাচ্ছে। নাজের মাথায় সেই তখন থেকে ভতা ধরনের একটা যন্ত্রণা। বাসে যাতায়াতের অভ্যাস যে তার নেই, তা নয়। বছরে কয়েকবার বাসে করেই তো সে সাইমের সঙ্গে ময়মনসিংহে যায়। তবে কখনোই এমন যানজটের মুখোমুখি হতে হয়নি। বাসটা এই মুহূর্তে থেমে আছে একটা রেস্টুরেন্টের সামনে। নাজ তড়িঘড়ি করে বাস থেকে নেমে গেল, তার পিছু পিছু নেমে গেল মালাও। রেস্টুরেন্টের বাথরুমে গিয়ে হড়বড় করে বমি করল নাজ। মনে মনে এ যাত্রায় বেঁচে আর কোনোদিন বাসে করে চিটাগনে যাবে না এমন প্রতিজ্ঞাও করে ফেলল। নাজ চোখে মুখে পানি দিল, মাথায় পানি দিল। এবার কিছুটা ভালো লাগছে। মালা সবসময় ব্যাগে করে আসতো একটা ফার্মেসি নিয়ে ঘোরে। কখন কোন ওষুধের প্রয়োজন পড়ে যায়, বলা তো যায় না। তার কাছে বমি ভাব দূর করার ওষুধ চাইতে হবে। নাজ বাথরুম থেকে বেরিয়ে আসতেই মালা তার দিকে একটা রুমাল বাড়িয়ে দিল। নাজ মুখ মুছতে মুছতে বলল, জ্যাম আমার একদম সহ্য হয় না বুঝলি। ইঞ্জিনের শব্দ, কালো ধোঁয়া, এসব সবকিছুর কারণে মাথাটা এমন বাজেভাবে ঘুরে উঠল। এখন ভালো লাগছে। থু, তোর কাছে বমি ভাব দূর করার ট্যাবলেট আছে? মালা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, আছে। বাসে চল, দিচ্ছি। কণা কি করছে? খালুজানকে লেকচার দিচ্ছে যেন ভুল করেও খালাম্মা আর সাইম ভাইকে ফোন করে না বলে আমরা চিটাগং যাচ্ছি। নাজহীন গলায় বলল, ও, তোরা সাইম ভাইকে এত ভয় পাস কেন কে জানে? এত ভালো একটা মানুষ উনি। নাজ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ভালো মানুষের ধমক তো খাসনি কখনো। ধমক তো তোর ভালোর জন্যেই দেয় নাজ। যে বিচ্ছু তুই। এমন কখনো হয়েছে সাইম ভাই কোনো কারণ ছাড়া তোকে বকাঝকা করছে? কখনো না। মালা কয়েক মুহূর্ত চুপ করে থেকে শুকনো মুখে বলল, তোর গায়ে হাত তুলেছে কখনো? নাজ আঁতকে উঠে বলল, কি যে বলিস? আমার সামান্য হাত কেটে গেলেই যে মানুষটা ব্যস্ত হয়ে পড়ে যে আমার গায়ে হাত তুলবে কি করে? কি অদ্ভুত ব্যাপার দেখ। আমরা একই সঙ্গে বেড়ে উঠলাম। একজনের ভাগ্য হলো রাজরানীর মতো, আরেকজনের। কথাটা শেষ করতে পারল না মালা। গলা ভারী হয়ে এলো তার। ছোটবেলা থেকেই শিউলির প্রতি একটু বেশিই সচেতন সে। মেয়েটা অন্যায়ের প্রতিবাদ করতে শেখেনি। তার প্রতি যতই অন্যায় করা হোক না কেন, মুখ বুজে মেনে নেবে সবটা। নাজ দৃঢ় গলায় বলল, মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে মালা। একটা মানুষ তো আর হুট করে বিয়ের পর বদলে যেতে পারে না। ভালো মানুষের মুখোশের আড়ালে শিহাব যে একটা নোংরা মনের মানুষ তার লক্ষণ বিয়ের আগে একবারের জন্যে হলেও নিশ্চয়ই প্রকাশ পেয়েছে। শিউলি প্রেমে এতটাই অন্ধ ছিল যে একবারও দেখতে পায়নি। মালা আক্ষেপের স্বরে বলল, মেয়েটাকে বিয়ের দিন পর্যন্ত আমি বারবার বলেছি, আরেকবার ভেবে দেখ। আমার কথাটা যেন কানেই তুলল না। এক প্রকার তাচ্ছিল্য করেই বলল, শিহাবের সঙ্গেই আমি ভালো থাকব, আর কারো সঙ্গে নয়। বাসে মালা আর নাজ বসেছে পাশাপাশি।
তাদের ঠিক সামনের দুটো সিটেই শওকত সাহেব আর কণা। শওকত সাহেব মালা আর কোনাকে নিয়ে দুদিন আগেই ঢাকায় এসেছেন, কিন্তু চিটাগনের টিকিট জোগাড় করতে করতে দেরি হয়ে গেল। শওকত সাহেব ধরে নিয়েছিলেন তারা ঢাকায় বেড়াতে যাচ্ছে। সাইম যে কদিন ঢাকার বাইরে থাকবে সেই কদিন 3 বান্ধবী একসঙ্গে আনন্দ করবে। তার কাজ হলো মেয়ে দুটোকে নিয়ে সাবধানে ঢাকার পৌঁছানো, আবার ঢাকা থেকে সাবধানে বাড়ি ফিরে যাওয়া। কিন্তু হুট করে এরা চিটাগনে যাচ্ছে কেন, এটাই মাথায় ঢুকছে না। যদিও কণা সকাল সকাল কয়েক হাজারবার বুঝিয়েছে তারা যাচ্ছে শিউলির শ্বশুরবাড়িতে বেড়াতে, তবুও মনে হচ্ছে বোঝার কিছু একটা বাকি রয়ে গেছে। কণা আবার বারবার বলছে সাইম অথবা মা ফোন করলে তিনি কিছুতেই যেন না বলেন যে তারা চিটাগনের উদ্দেশ্যে যাত্রা করছেন। এত করে নিষেধ করার কি আছে কে জানে, কি এমন ক্ষতি হবে ওদের বললে। নাজ আর মালা বাসে ফিরে এসে দেখল শওকত সাহেব হা করে মুখটা খুলে রেখে ঘুমোচ্ছেন। তার পাশে কণা চিন্তিত ভঙ্গিতে জানালার বাইরে তাকিয়ে আছে। নাজ বলল, বাবা ঘুমিয়ে পড়ল কখন? কণা চিন্তিত গলায় বলল, এই তো কিছুক্ষণ আগে। নাজ শোন, বাবার ফোনটা কেড়ে নিলে কেমন হয় বলতো? ফোন কেড়ে নিতে হবে কেন? বাবাকে ভরসা নেই। দেখা গেল ভুল করে মাকে ফোন করে বলে দিয়েছে, সাইমের মা আমরা চিটাগনে এসেছি। কি যে সুন্দর একটা জায়গা। নাজ হেসে বলল, তুই শুধু চিন্তা করছিস। শিউলিকে নিয়ে যখন তোরা বাড়ি ফিরে যাবি তখন তো না জানতেই পারবে যে আমরা চিটাগনে গিয়েছিলাম। তখন না হয় সামাল দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে জেনে গেলে সারে সর্বনাশ। মা জেনে গেলে ভাইয়াকেও জানিয়ে দেবে। দুই দিক থেকে দুই ডায়নোসর আমার জীবনটাকে অতিষ্ঠ করে দেবে। কণার কথায় ক্ষীণ হেসে নাজ নিজের জায়গায় এসে বসল। বাস আবারও চলতে শুরু করেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। টানা 5 মিনিট ধরে কোনো বিঘ্ন ছাড়াই ছুটে চলছে বাসটা। এমন দৃশ্য গত কয়েক ঘন্টায় দেখা যায়নি। নাজের ফোনটা বেজে উঠল। হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে স্ক্রিনে ভেসে ওঠা নামটা পড়তেই নাজের ঠোঁটে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল। সাইম ফোন করেছে। হাসির সঙ্গে সঙ্গে মলিনতাও ছেয়ে গেল তার চোখে মুখে। আজ 5 দিন হয়ে গেল মানুষটাকে দেখে না সে। একটা মানুষের অভাব যে এতটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে কে জানত। ফোন রিসিভ করে নাজ হাসি মুখে বলল, হ্যালো। অপর প্রান্ত থেকে সাইম স্বাভাবিক গলায় বলল, কোথায় তুমি? বাইরে। ইউনিভার্সিটি থেকে বাসায় ফিরছি। হুট করে একটা ক্লাস পড়ে গেল। শুক্রবারে ক্লাস। যোগ দিল নাজ। জীবনে কখনো সাইমকে মিথ্যা বলেনি। সূক্ষ্মাতিসূক্ষ্ম কোনো ব্যাপারও লুকিয়ে রাখেনি। এই প্রথম লুকোচ্ছে। বারবার মনে হচ্ছে যেন তার কথা বলার ভঙ্গিতেই সাইম ধরে ফেলবে মিথ্যাগুলো। নাজ বলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, এটা আবার কেমন প্রশ্ন? তুমি তো জানোই যে মাঝে মধ্যে শুক্রবারে ক্লাস পড়ে যায়। ওহ সরি, ভুলে গিয়েছিলাম। কোনারা ভালো আছে? মিথ্যাটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্যে নাজ বলল, হু, আমি তো ওদের বাসায় রেখে ক্লাসে আসতেই চাইনি। কণা জোর করে পাঠিয়ে দিল। বলল, ভালো ছাত্রীদের নাকি একটাও ক্লাস মিস করতে নেই। ঠিকই তো বলেছে। তুমি খেয়েছ? হু, ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? সাইম অন্যরকম গলায় বলল, হচ্ছে তো। অসুবিধা এতই বেশি হচ্ছে যে কাজে এক ফোঁটাও মন বসছে না। কি অসুবিধা? তোমাকে আশেপাশে না পাওয়ার অসুবিধা। ইচ্ছা হলেই তোমাকে দেখতে না পারার অসুবিধা, তোমার খিলখিল হাসির শব্দ শুনতে না পারার অসুবিধা। আই ব্যাডলি মিস ইউ নাজ। মুহূর্তেই নাজের চোখ দুটো ছলছল করে উঠল। কথা বলার ক্ষমতা যেন কয়েক মুহূর্তের জন্যে হারিয়ে ফেলল মেয়েটা। ইস,
মানুষ যদি উড়তে পারত, তাহলে তড়িৎ গতিতে উড়ে গিয়ে মানুষটার সামনে উপস্থিত হতো নাজ। নাজ অস্পষ্ট গলায় বলল, আই মিস ইউ টু। চট্টগ্রামে শিউলির শ্বশুরবাড়ি খুঁজতে খুব একটা বেগ পেতে হল না। জংলা ধরনের এক এলাকায় একতলা বাড়ি। বাড়ির ছাদের একাংশ ভেঙে পড়ার উপক্রম। দেয়াল জুড়ে শ্যাওলা জমে গেছে। কণা হতবাক গলায় বলল, তুই শিওর এটা শিউলির বাড়ি? আমি তো শুনেছিলাম ওদের বাড়ির অবস্থা বেশ সচ্ছল। নাজ থমথমে গলায় বলল, অনেক কথাই তো শুনেছিলাম কণা, সব তো আর সত্যি হয় না। দরজায় কোনো কলিং বেলের দেখা মিলল না, তাই বাধ্য হয়েই কড়া নাড়তে হল। কয়েকবার কড়া নাড়তেই ব্যস্ত ভঙ্গিতে দরজা খুলল শিহাব। শিউলির বান্ধবীদের মোটামুটি সে চেনে। হুট করে অনাগত অতিথিদের দেখে ভালোই চমকে উঠল শিহাব। তার চোখমুখ বিস্ময় চকচক করছে। কণ্ঠে বিস্ময় ভাবটা ধরে রেখেই শিহাব বলল, আরে কণা, শিউলি তোমরা? কণা কৃত্রিম হাসি হেসে বলল, আপনাকে না জানিয়ে বিরক্ত করতে চলে এলাম শিহাব ভাই। বিরক্ত মানে? আমি খুব খুশি হয়েছি তোমাদের দেখে। এসো, ভেতরে এসো। আঙ্কেল সালাম আলাইকুম। ভালো আছেন? শওকত সাহেব বাড়ির ভেতরে প্রবেশ করতে করতে বলল, এই তো বাবা, চলছে। তোমার কি খবর? শিহাব ফিকে গলায় বলল, ভালো আর থাকি কি করে আঙ্কেল। 2 সপ্তাহ হলো আম্মা মারা গেছেন। অনেক চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারলাম না। শুনেছি খবরটা, মনে খুবই কষ্ট পেয়েছি। তোমার আম্মা ছিলেন অতি ভদ্র মহিলা। কি হয়েছিল ওনার? লিভার সিরোসিস। ডাক্তারের কথা মতো একবার অপারেশন করলাম আঙ্কেল, কিন্তু লাভ হলো না। বলল, আরেকবার অপারেশন করাতে হবে। কিন্তু আরেকবার অপারেশনের আগেই। আহারে, ঢাকায় নিয়ে অপারেশন করাওনি কেন? শিহাব দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে বলল, চিকিৎসা তো সব জায়গায় একই আঙ্কেল। আসল কথা হলো কপালে মৃত্যু লেখা থাকলে কেউ আটকাতে পারে না। আম্মাকে বাঁচানোর চেষ্টা তো কম করলাম না। ডাক পড়ে গিয়েছিল, তাই মৃত্যু ছাড়া কোনো গতি নেই। এটা ভালো বলেছ বাবা। শিহাব আন্তরিক গলায় বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আঙ্কেল বসুন। শওকত সাহেব বসতে বসতে বললেন, তোমার আব্বা কোথায়? উনি একটু বাইরে গেছেন, এখনই চলে আসবে। কণা বিনয়ী গলায় বলল, শিহাব ভাই, এই হলো নাজনীন, আমাদের নাজমণি। শিহাব আন্তরিক ভঙ্গিতে বলল, ও, তুমি তাহলে নাজ। তোমার কত কথা শুনেছি শিউলির মুখে। কেমন আছো নাজ? আপনি? শিহাব বিভ্রান্ত গলায় বলল, হু। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, আমি হুট করে কারো মুখে তুমি ডাকটা শুনতে পারি না। কষ্ট করে আমাকে আপনি ডাকলেই খুশি হব। কথাটায় শিহাব বেশ ভালোই অপ্রস্তুত হয়ে গেল। কোনোদিন যার সঙ্গে দেখাই হয়নি তার কাছ থেকে এমন কথা আশা করেনি। তবে শিহাব ছেলেটা বুদ্ধিমান বলতে হবে। বুদ্ধিমান বলেই পরিস্থিতি স্বাভাবিক করার জন্যে দ্রুত নিজেকে সামলে নিল। তার এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মুখে হাসি টেনে বলল, আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। কণা বলল, শিউলি কোথায় শিহাব ভাই? আছে, ভেতরেই আছে। তোমরা বসো, আমি ডেকে আনছি। শিহাব ঘরের ভেতরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মালা চোখমুখ বিকৃত করে বলল, ভাবটা দেখেছিস? মনে হয় যেন পৃথিবীর শুদ্ধতম মানুষ। কণা চিন্তিত গলায় ফিসফিস করে বলল, একা ফাঁকি দিয়ে শিউলিকে কি করে নিয়ে যায় বল তো? নাজ কঠিন গলায় বলল, ফাঁকি দিতে হবে কেন? চোখের সামনে দিয়ে নিয়ে যাব। মানে? তোর মাথায় কি চলছে নাজ? ঝিম মেরে বসে থাকত। প্রায় অনেকটা সময় পার হয়ে যাওয়া সত্ত্বেও কারোরই দেখা মিলল না। শিহাব কি কোনোভাবে টের পেয়ে গেল যে শিউলি তাদের সকলকে ফোন করে ডেকে এনেছে।
চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালো নাজ। মালা অবাক গলায় বলল, কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমি দেখে আসি এতক্ষণ ভেতরে কি করছে। পাগল হয়েছিস গাধা? তুই একা একা ভেতরে যাবি? হও, কি আর হবে। তোরা বস, আমি আসছি। বাড়ির ভেতরটা বেশ ছিমছাম গোছানো। ডাইনিং রুমের দেয়াল জুড়ে শিহাব আর শিউলির বিয়ের ছবি। বাইরে থেকে কেউ দেখলে বুঝতেই পারবে মেয়েটার ওপর কেমন অত্যাচার হচ্ছে। বারান্দায় একবার উকি দিল নাজ। এখানেও কেউ নেই। হঠাৎ চাপা এক আর্তনাদ ভেসে এলো তার কানে। শব্দটার উৎসের দিকে পা বাড়াতেই রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো নাজ। এখানেই দেখা মিলল তাদের। প্রথম দর্শনে নাজের বুক ধক করে উঠল। শিহাব নামের ভালো মানুষের মুখোশধারী ছেলেটা নির্মমভাবে টেনে ধরেছে শিউলির চুলের মুঠি। শিউলি ছাড়া পেতে ছটফট করছে, কিন্তু পেরে উঠছে না তার সঙ্গে। ভাগ্যিস তারা কেউই নাজকে দেখতে পায়নি। নাজ ছোট ছোট পা ফেলে এমন এক জায়গায় দাঁড়ালো যেখান থেকে তারা নাজকে দেখতে পাবে, কিন্তু নাজ ঠিকই তাদের দেখবে। ফোনটা তার হাতের ছিল, ক্যামেরা অন করে ভিডিও করতে শুরু করল দৃশ্যটা। এই মুহূর্তে ভিডিও করাটা তার জন্যে উপযুক্ত নয়। নাজের উচিত আদর্শ বান্ধবীর মতো ছুটে গিয়ে শিউলিকে বিপদ থেকে রক্ষা করা। কিন্তু নাজ তা করছে না। এতকাল ধরে এমন অত্যাচার তো শিউলি সহ্য করেই আসছে। আর কয়েকটা মিনিট সহ্য করলে তেমন বড় কোনো ক্ষতি হবে না। কিন্তু এই কয়েক মিনিটে যে ভিডিও নাজ পাবে তা কাজ করবে শিহাবের বিরুদ্ধে সবথেকে বড় প্রমাণ হিসেবে। শিহাব দাঁতে দাঁতে চেপে বলল, ফোন করে গোয়েন্দা বান্ধবীদের ডেকে এনেছিস বান্দির বাচ্চা? ভেবেছিস আমি কিছুই বুঝি না? শিউলি কাদো কাদো গলায় বলল, শিহাব, চুল ছাড়ো প্লিজ। কিসের প্লিজ? তোকে কতবার বলেছি আমাকে প্লিজ বলবি না? তোর মুখে প্লিজ শুনলে আমার গায়ে আগুন ধরে যায়। প্রতিবাদ করার কোনো শক্তিই শিউলির মধ্যে অবশিষ্ট রইল না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল বেচারি। বিয়ের পর থেকে এই চোখের জলই হয়ে উঠেছে তার একমাত্র সঙ্গী। শিহাব হুঙ্কার দিয়ে বলল, কাঁদবি না, খবরদার কাঁদবি না। বল, কেন ডেকে এনেছিস বান্ধবীদের? আমি ওদের ডাকিনি। তুই না ডাকলে ওরা উড়ে উড়ে এসে হাজির হয়েছে। 10 মিনিটের মধ্যে এদের বিদায় করবি। এসব তুমি কি বলছো শিহাব? চাইলেই এতগুলো মানুষকে বিদায় করা যায়। বিদায় করবি না তাই তো? ছাড়ো আমাকে শিহাব। চিৎকার করছিস কেন হারামজাদি? চিৎকার করে লোকজন জড়ো করতে চাস? আমাকে ধরিয়ে দিতে চাস তোর গোয়েন্দা বান্ধবীদের হাতে? তুই কি ধরিয়ে দিবি? তার আগে আমি তোকে ধরিয়ে দেব। সবাইকে বলে দেব তুই ইচ্ছা করে আম্মাকে মেরেছিস। শিউলি হকচকিয়ে গিয়ে বলল, এসব কি বলছো তুমি শিহাব? শুধু তাই না, তোর বাবা মায়ের নামে আমি মামলা করব। তাদের কাছ থেকে পাওনা টাকা না পেয়েই তো আম্মার অপারেশন করাতে পারলাম না। শিউলি কাঁদতে কাঁদতে অস্পষ্ট স্বরে বলল, পাওনা টাকা? যৌতুকের টাকাকে তুমি পাওনা বলো কি করে শিহাব? শিহাব তুঙ্গস্পর্শী রাগ নিয়ে বলল, যৌতুক? তোর এত বড় সাহস! চোখের পলকে ফুটন্ত গরম তেলে খুন্তিটা ডুবিয়ে দিয়ে সেই খুন্তি সজোরে চেপে ধরল শিউলির হাতে। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। অবাধ্য অশ্রুগুলো যেন তার শুকিয়ে গেছে। শিউলি আর কাঁদতে পারল না, কাতর দৃষ্টিতে তাকিয়ে রইল শিহাবের দিকে। এটাই কি সেই মানুষ যাকে ভালোবাসে নিজের সব ছেড়ে এসেছিল এই অচেনা শহরে? নাজের পক্ষে এই দৃশ্য সহ্য করা আর সম্ভব হল না। তড়িৎ গতিতে রান্নাঘরে প্রবেশ করল সে। নাজকে আচমকা দেখে দুজনেই বেশ হকচকিয়ে গেল। নাজ ব্যস্ত ভঙ্গিতে বলল, শিউলি, আর 1 সেকেন্ডও তুই এখানে থাকবি না। চল আমার সঙ্গে। শিহাব যথাসম্ভব শান্ত গলায় বলল, ও কোথাও যাবে না।
আমাদের পারিবারিক ব্যাপারে আপনি প্লিজ ইন্টারফেয়ার করবেন না। পারিবারিক ব্যাপার? একটা মেয়েকে দিনের পর দিন অত্যাচার করাটা পারিবারিক ব্যাপার, তাই না? শিউলি, উনাকে বলে দাও যে তুমি কোথাও যাবে না। শিউলি কিছুই বলল না। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল শিহাবের দিকে। শিহাব রাগে কাঁপতে কাঁপতে বলল, কি হলো বলো। নাজ বলল, ও কিছুই বলবে না, কারণ ও আমার সঙ্গে যাবে। দেখুন, এটা ভদ্র পরিবার। এই পরিবারের বউরা একা একা বাড়ির বাইরে পা রাখে না। বাড়ির বউ হওয়ার আগে শিউলি একজন মানুষ। প্রতিটা মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। কিরে বল, তুই এখানে থাকবি না? আপনাকে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবেন না। যেভাবে এসেছেন ঠিক সেভাবেই চলে যান প্লিজ। নাজ বাঁকা হাসি হেসে বলল, যদি না যাই তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তাই নাকি? তা পুলিশকে ডেকে কি বলবেন? আমি আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্সে বাধা দিচ্ছি। কিসের ডোমেস্টিক ভায়োলেন্স? শিউলি আমার বিয়ে করাবো। ওর সঙ্গে যা খুশি তাই করার অধিকার আমার আছে। আমাকে বাধা দেওয়ার আপনি কে? যা খুশি তাই করার অধিকার থাকত যদি শিউলি আপনার টাকা দিয়ে কেনা পণ্য হতো। কিন্তু সেটা তো সে না। শুধুমাত্র বিয়ে করেছেন বলে একটা রক্ত মাংসে গড়া মানুষের সঙ্গে যা খুশি তাই করার অধিকার তো আপনি পেয়ে যাচ্ছেন না। আমাকে জ্ঞান দিতে হবে না। আমি ওকে কোথাও যেতে দেব না, আপনারা প্লিজ এবার আসুন। নাজ দীর্ঘশ্বাস ফেলে শিউলির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, প্রতিবাদ করার সাহস কি তোর কোনোকালেই হবে না শিউলি? শিউলি দৃষ্টি নামিয়ে নিল মেঝের দিকে। প্রতিবাদ করার সাহস আসলেই তার নেই। নাজ দৃঢ় গলায় বলল, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। কিন্তু ভাববেন না আপনি পার পেয়ে যাবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমরা হঠাৎ ওই বাড়ি থেকে বেরিয়ে এলাম কেন? বিরক্ত গলায় বলল কণা। নাজ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে নির্বিকার ভঙ্গিতে বলল, শিহাব বলেছে তাই। মালা ভ্রু কুঁচকে বলল, শিহাব বললেই বেরিয়ে আসতে হবে? তাও আবার শিউলিকে একা ফেলে রেখে? তাহলে আর এত কষ্ট করে চিটাগংয়ে এসে লাভটা কি হলো? আহ চুপ কর তো, জরুরি একটা কাজ করছি। কণা নাজের মোবাইলের ওপর উকি দিয়ে বলল, কি এমন কাজ? তার দেখাদেখি মালা উকি দিল নাজের ফোনের ওপরে। নাজ কিছুক্ষণ আগে রান্নাঘরের দরজার আড়াল থেকে করে ভিডিওটা প্লে করে দেখালো দুজনকে। ভিডিও দেখে তাদের চোখ যেন ছানাবড়া। নাজ শান্ত ভঙ্গিতে বলল, 999-এ ফোন করেছিলাম বুঝলি। ভিডিওটাও পাঠিয়ে দিয়েছে। পুলিশ রাস্তায় আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। মালা হকচকিয়ে গিয়ে বলল, পুলিশ? পুলিশের ব্যাপারটা আমার মাথায় আসেনি। অল থ্যাঙ্কস টু শিহাব। ও বলছিল, আমরা যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যাই তাহলে পুলিশ ডেকে শিউলিকে ফাঁসিয়ে দেবে। তখনই হঠাৎ মনে হলো, ও পুলিশ ডাকার আগেই যদি আমরা ডাকি তাহলে কেমন হয়। কণা বাঁকা হাসি হেসে বলল, ভাগ্যিস ভিডিওটা করেছিল। ওই ব্যাটা শিহাব যে নিখুঁত অভিনেতা, পুলিশের সমানে এমন ভাব করত যেন সে পৃথিবীর সেরা স্বামী। কয়েক মিনিটের মাথায় পুলিশের গাড়ি এসে থামল বাড়ির সামনে। পুলিশের এক কর্মকর্তা নাজের সঙ্গে কথা বলে তার দল নিয়ে দরজার দিকে পা বাড়ালেন। বেশ অনেকটা সময় কড়া নাড়বার পর দেখা মিলল শিহাবের। পুলিশ দেখে বেচারার চোখ মুহূর্তেই উঠে গেল কপালে। পুলিশ কর্মকর্তা থমথমে গলায় বললেন, আপনি শিহাব হোসেন? শিহাব অপ্রস্তুত গলায় বলল, জি স্যার। আপনারা এমন ভাব করছেন যেন জীবনে কোনোদিন পুলিশ দেখেননি। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? আপনি নাকি আপনার স্ত্রীকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেন। শিহাব হতবিহ্বল গলায় বলল, ছি ছি স্যার, কি বলছেন এসব? আমার স্ত্রীকে নির্যাতন করব আমি? এটা অসম্ভব স্যার। কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমার নামে এমন অভিযোগ করেছে। সেটা আমাদের বুঝতে দিন।
আপনার কাজ আমাদের সঠিক ইনফরমেশন দেওয়া। আপনি নিশ্চিত যে আপনার দ্বারা আপনার স্ত্রী নির্যাতিত হয় না? 100% নিশ্চিত স্যার। পুলিশ কর্মকর্তা তার মোবাইল থেকে নাজের রেকর্ড করা সেই ভিডিওটা চালু করে দিয়ে বললেন, তাহলে এসবের মানে কি শিহাব হোসেন? ভয়ঙ্করভাবে হকচকিয়ে গেল শিহাব। কিছু একটা বলতে গিয়েও বারবার থেমে যাচ্ছে। আপনার স্ত্রী কোথায়? ডাকুন উনাকে। ও আসলে একটু বাইরে গেছে। শিহাবের কথা শেষ হবার আগেই নাজ উঁচু গলায় বলল, ও মিথ্যা বলছে স্যার। শিউলি ভেতরই আছে। পুলিশ কর্মকর্তা শিহাবকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার পিছু পিছু প্রবেশ করল নাজ, তার বান্ধবীরা এবং শওকত সাহেব। শওকত সাহেব বিস্ময় খাবি খেয়ে বললেন, এসব কি হচ্ছে বৌমা? হুট করে পুলিশ এলো কোত্থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু অপেক্ষা করুন বাবা, সবই বুঝতে পারবেন। ঘরের ভেতরে শিউলিকে খুঁজতে খুব একটা বেগ পেতে হলো না। ডাইনিং রুমের সঙ্গে একটা বারান্দা আছে। সেই বারান্দার মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে অস্ফুট স্বরে কাঁদছে মেয়েটা। এদিকে এত কাণ্ড যে ঘটে গেছে তার টের বোধহয় এতক্ষণে পায়নি। পুলিশ কর্মকর্তা বারান্দার দরজার কাছে দাঁড়িয়ে বললেন, আপনার নাম দিলশাদ খানম শিউলি, তাই তো? অচেনা কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই ধর্মর করে উঠে দাঁড়ালো শিউলি। এতগুলো পুলিশকে এখানে দেখে নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। কি হলো, বলুন? শিউলি অস্পষ্ট গলায় বলল, জি। আপনার বান্ধবী আমাদের কাছে অভিযোগ করেছেন, আপনার স্বামী নাকি আপনাকে প্রতিনিয়ত নির্যাতন করে আসছে। তার অভিযোগ কি সত্যি? শিউলি হকচকিয়ে গিয়ে তাকালো নাজের দিকে। বুঝতে চেষ্টা করছে এই মুহূর্তে যা ঘটছে তা বাস্তব না কল্পনা। আপনি চুপ করে থাকলে কিন্তু আমরা আপনাকে সাহায্য করতে পারব না। বলুন, তার অভিযোগ কি সত্যি? প্রায় অনেকটা সময় চুপ করে থেকে শিউলি হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাজ যেন হাঁফ ছেড়ে বাঁচল। ধরেই নিয়েছিল মেয়েটা শিহাবের ভয় পুলিশের সামনে মিথ্যা বলবে, কিন্তু সে তা বলেনি। শেষ মুহূর্তে প্রকৃতি তাহলে কিছুটা সাহস সঞ্চয় করে দিয়েছে তার মনে। পুলিশ কর্মকর্তা তার সঙ্গে আসা অন্যান্য পুলিশদের নির্দেশ দিয়ে বললেন, একে ধরে রাখো, পালাতে যেন না পারে। দুজন পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে দুদিক থেকে চেপে ধরল শিহাবকে। ছাড়া পাওয়ার জন্যে সেই তখন থেকে আকুতি করছে, তবে কিছুই আর কাজ হবে না। শওকত সাহেব হতবাক হয়ে বললেন, ছি ছি ছি। স্ত্রীর গায়ে হাত তোলে। তোমাকে তো ভালো ছেলে ভেবেছিলাম শিহাব। শিউলি কাঁদতে কাঁদতে গিয়ে জড়িয়ে ধরল নাজকে। মেয়েটার চোখের জল দেখে তার চোখও অশ্রুসিক্ত হয়ে পড়ল। নাজ প্রাণপণ চেষ্টা করে নিজের গলার স্বর স্বাভাবিক রেখে বলল, এত বোকা কেন তুই? দিনের পর দিন কেন সহ্য করলি এসব? একবারও ফোন করে আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? শিউলি তার চোখের জল আটকে রাখার কোনো প্রকার চেষ্টা না করেই বলল, তাই উচিত ছিল দোস্ত। আমি আসলেই খুব বোকা। তোর মতো সাহস আমার কখনোই হবে না। সকলে গিয়ে বসল বসার ঘরে। শিহাবকে আপাতত এবাড়ির একটা ঘরেই তালাবদ্ধ করে রাখা হয়েছে, যাতে কোনোভাবে পালিয়ে যেতে না পারে। শিউলির হাত পা এখনো কাঁপছে, তবে চোখে মুখে সেই ভয়ের কোনো ছাপ নেই। পুলিশ কর্মকর্তা বললেন, আপনি কিন্তু চাইলেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা কেস করতে পারেন। ভিডিওটা অনেক বড় প্রমাণ। শিউলি আঁতকে উঠে বলল, না না, আমি কোনো কেস করব না। নাজ কঠিন গলায় বলে উঠল, আমরা কেস করব স্যার। আপনি ব্যবস্থা নিন। শিউলি আবারও আঁতকে উঠে দৃষ্টি নিক্ষেপ করল নাজের দিকে। নাজ চোখের ইশারায় শান্ত থাকতে বলল। পুলিশ শিউলির দিকে তাকিয়ে বললেন, বেশ, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আপনাকে তা ঠিক ঠিক উত্তর দিতে হবে। বলুন তাহলে, প্রথম কবে আপনার গায়ে হাত তোলা হয়? শিউলি চুপ করে রইল। ভয়ার্ত দৃষ্টিতে একবার নাজের দিকে একবার পুলিশ কর্মকর্তার দিকে তাকাচ্ছে। নাজ রেগে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, কিসের এত ভয় তোর?
সারাটা জীবন তো ভয় ভয়ই কাটিয়ে দিলি, আর কত ভয় পাবি? তার এমন কথায় উপস্থিত সকলেই কিছুটা হকচকিয়ে গেল। নাজ মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে সহজ গলায় বলল, সরি। পুলিশ কর্মকর্তা বললেন, বলুন মিসেস শিউলি, চুপ করে থাকবেন না। আজ আপনার হাজবেন্ডের মতো মানুষদের শাস্তি না হলে সমাজে যে কেউ এমন অপরাধ করার প্রশ্রয় পেয়ে যাবে। শিউলি এবার নীরবতা ভঙ্গ করে ক্লান্ত গলায় বলল, কি বলবো? প্রথম কবে শিহাব হোসেন আপনার গায়ে হাত তোলেন? শিউলি ইতস্তত করে বলল, বিয়ের ঠিক পরপর। সেদিন আমি জীবনে প্রথম রান্নাঘরে ঢুকেছি। বিয়ের আগে মা অনেকবার রান্নাবান্না শেখাতে চাইলেও আমার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু এ বাড়ির নিয়ম, নতুন বউদের নাকি বিয়ের পরদিন থেকেই রান্নার দায়িত্ব কাঁধে নিতে হয়। আমার আবার লবণের আন্দাজ নেই, কোনো খাবারে বেশি আবার কোনো খাবারে কম লবণ দিয়ে ফেললাম। শিহাব সেদিন আমার চুলের মুঠি টেনে ধরে কতগুলো কুৎসিত কথা শুনিয়ে দিল। আপনি কোনো প্রতিবাদ করেননি? না। কেন? ভেবেছিলাম সামান্য চুলি তো টেনে ধরেছে, এ আর এমন কি? তাছাড়া লবণ কম বেশি হলে কারি বা খেতে ভালো লাগে বলুন? তারপর এই ঘটনার পরপরই আরেকদিন শিহাব গোসলে ঢুকেছে। আমি ওর জন্যে চা বানিয়ে টেবিলে রেখে অন্য কাজে চলে গেছি। ও বেরিয়ে আসতে আসতে চা ঠান্ডা হয়ে যায়। এটা কি আমার দোষ বলুন? ও আমাকে বলল চা গরম করে আনতে। আমি আনলামও। এরপর কথাটা শেষ করার আগেই কেমন অন্যমনস্ক হয়ে পড়ল শিউলি। এরপর সেই আগুন গরম চা এক নিমিষে ছুঁড়ে মারল আমার গায়ে। দেখুন, এখনো হাতে পোড়া দাগ আছে। আপনি এসব সহ্য করলেন কেন? আর কোনো উপায় ছিল আমার? এমনিতেও এই বিয়েতে বাবা মায়ের সায় ছিল না। এখন কি চাইলেই আমি তাদের কাছে ফিরে যেতে পারব? পুলিশ কর্মকর্তা চুপ করে রইলেন। শিউলির করা প্রশ্নটা তাকেও কিছুটা ধাঁধায় ফেলে দিয়েছে হয়তো। শিউলি আবারও বলল, আমি পড়ালেখা করতে চেয়েছিলাম, অনেক বড় হতে চেয়েছিলাম। বিয়ের পর চিটাগংয়ে এসে ও আমাকে নতুন কলেজে ভর্তি করালো ঠিকই, কিন্তু ক্লাস করতে দিল না। তখন সবে ওর মায়ের অসুখ ধরা পড়ে। শিহাব আমাকে বলল, ঘন ঘন ক্লাসে গিয়ে কি হবে? এর থেকে আম্মা যে কয়দিন বেঁচে আছেন তার সেবাযত্ন করে পুণ্য কামাও। পরীক্ষার সময় শুধু গিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম ভুল কিছু তো বলেনি, পরীক্ষা তো পরেও দেওয়া যাবে। একটা মানুষ মৃত্যুশয্যায়, সেবাযত্ন করে তার জীবনের শেষ কয়েকটা দিনে যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করি। কিন্তু কষ্ট তো তখন হলো যখন দেখলাম ও আমাকে পরীক্ষাও দিতে দেবে না। সেদিন আমাদের বাড়িভর্তি লোকজন, পাড়া প্রতিবেশীরা আম্মাকে দেখতে এসেছেন। আমি রান্নাঘরে কাজ করছি, ও হঠাৎ কি মনে করে আমার কাছে গিয়ে বলল, তোমাকে পরীক্ষা দিতে হবে না। তুমি পরীক্ষা নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আম্মার দেখাশোনা কে করবে, ঘরের কাজকর্ম কে সামলাবে? আমি খুব রেগে গিয়েছিলাম জানেন। রেগে গিয়ে বললাম, আমাকে বিয়ে করার আগে কে সামালতো তোমার বাড়ির কাজকর্ম? কে করতো আম্মার দেখাশোনা? রেগে যাওয়াটাই আমার জন্যে কাল হয়ে দাঁড়ালো। শিহাব বাড়িভর্তি লোকজনের তোয়াক্কা করল না। সকলের সামনে আমাকে টানতে টানতে নিয়ে এসে প্রচণ্ড মারল। আমার ঠোঁট কেটে রক্ত পড়ছিল, হাত পা ছিলে গেল, তবুও ও থামল না। সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যাকে ভালোবাসে আমি বিয়ে করেছিলাম এই মানুষটা সে নয়। ও যে আপনার ওপর এমন নির্যাতন করত আপনার শ্বশুর শাশুড়ি জানতেন না? জানতেন তো তাদের চোখের সামনেই কত মার খেয়েছি, কোনো হিসাব নেই। তারা কখনো প্রতিবাদ করেনি। না, আমার শ্বশুর শাশুড়ি নীরব দর্শকের ভূমিকা পালন করে এসেছে। হয়তো তারা ভাবত কি দরকার শুধু শুধু স্বামী স্ত্রীর ঝামেলায় জড়িয়ে। নাজ উঠে চলে গেল।
মর্মান্তিক এই কথাগুলো আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সে এসে দাঁড়ালো বাড়ির বারান্দায়। সূর্য একটু একটু করে ঢলে পড়ছে। পৃথিবীর আরেক অর্ধ যে তার আলো ছড়ানোর অপেক্ষায় রয়েছে। আচ্ছা, পৃথিবীটা এত বৈচিত্র্যময় কেন? পৃথিবীর থেকেও বিচিত্র তার মানুষগুলো। একই পৃথিবীতে একদিকে জন্ম নেয় মহাপুরুষেরা, অন্যদিকে জন্ম নেয় কুখ্যাত অপরাধীরাও। পৃথিবীর একদিকে একদল মানুষ যেমন সকলের মঙ্গলের জন্যে প্রার্থনা করে, অন্যদিকে আরেক দল ছক কষে পৃথিবীটাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার নাজ আজ উপলব্ধি করল। এক একটা মানুষের কাছে পৃথিবী এক এক রকম। বিবাহিত জীবন মানেই তার কাছে একরাশ সুখ আর মুগ্ধতার অনুভূতি। সাইম নামের মানুষটার সাথে দেখা প্রতিটি সকালই তার জন্যে নিয়ে আসে আনন্দের বার্তা। সাইমের বুকে মাথা রেখেই পূর্ণতা পায় নাজের সমগ্র চিত্ত। বিয়ের আগে তো জীবন এতটা সুন্দর, এতটা রঙিন ছিল না। বিবাহিত জীবন মানেই স্বর্গীয় কোনো অনুভূতি। এমন ধারণা নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দিতে খুব একটা অসুবিধা হবে না নাজের। অথচ শিউলির কাছে বিবাহিত জীবন মানেই যেন এক বিভীষিকা, পৃথিবীর জঘন্যতম অনুভূতি। ওই মেয়েটা কি আর কোনোদিনও পারবে কাউকে ভরসা করতে? প্রকৃতপক্ষে খুব মানুষের মধ্যে থাকে না, ভালোবাসায় থাকে। নিখুঁত ভালোবাসা সমুদ্রের স্রোতের মতো। হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা যায় না। আর ত্রুটিপূর্ণ ভালোবাসা তার ঠিক বিপরীত। ভালোবাসায় ত্রুটি থাকে, তা এক জায়গায় স্থির হয়ে থাকে, তাকে টেনে হিঁচড়েও এগিয়ে নেওয়া যায় না। শিহাব কোনোকালে শিউলি ভালোবাসলেও সেই ভালোবাসা ছিল খুঁতে ভরপুর। তাই তো বিয়ের পর মন থেকে সকল অনুভূতি উধাও হয়ে গেছে। আর সায়াম, ছেলেটা কি আজকে থেকে তাকে ভালোবাসে? নাজ যখন নিতান্ত বাচ্চা একটি মেয়ে, সেই তখন থেকে সায়াম মন দিয়ে ফেলেছে তাকে। মনের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবেসে আসছে। যে ভালোবাসা আজও সজীব, আজও প্রাণচঞ্চল। নিখুঁত ভালোবাসা মানুষের মনে এক অগাধ বিশ্বাসের জন্ম দেয়। সেই বিশ্বাসের বলেই নাজ নিশ্চিতভাবে বলতে পারে, আর যাই হয়ে যাক না কেন সাইম চিরকাল তাকে একইভাবে ভালোবেসে যাবে। আরও একবার নিজেকে ভীষণ ভাগ্যবতী বলে মনে হচ্ছে। প্রবল ভাগ্যগুণেই সাইমের মতো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিল। শিহাবের বাবা জালাল উদ্দিন সাহেব বাজারে গিয়েছিলেন। বাড়ি ফিরে এতগুলো পুলিশ দেখে রীতিমতো থবনে চলে গেলেন তিনি। পুলিশ কর্মকর্তা তাকে বললেন, আপনার ছেলেকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। ঘরের বউয়ের গায়ে হাত তোলার মজা এবার সে টের পাবে। জালাল উদ্দিন সাহেব রীতিমতো কাঁদতে কাঁদতে বললেন, ওকে ছেড়ে দিন স্যার। আমার ছেলের কোনো দোষ নেই। কোনো দোষ নেই। স্ত্রীকে নির্যাতন করা দোষ নয়। আমার ছেলেটা সবসময় টেনশনে থাকতো স্যার। মায়ের অসুখ, এতগুলো টাকা কিভাবে জোগাড় হবে সেই চিন্তা করতে করতেই পার করত। টেনশনে রেগে গিয়ে মাঝে মধ্যে। একটা মানুষ চিন্তাগ্রস্ত হলেই স্ত্রীর গায়ে হাত তোলার লাইসেন্স পেয়ে যায় না। মান্ধাতা আমলের ধারণা থেকে বেরিয়ে আসুন। দেশে এখন ডোমেস্টিক ভায়োলেন্সের বিরুদ্ধে শক্ত আইন করা হয়েছে। আর আপনি যেটাকে মাঝে মধ্যে বলছেন, সেটা আপনার বৌমার জন্যে ছিল প্রতিদিন। জালাল উদ্দিন সাহেব আকুতির স্বরে বললেন, ওকে এবারের মতো ক্ষমা করে দিন স্যার। বৌমা, তুমি উনাদের থামাও। শিউলি একদৃষ্টে তাকিয়ে রইল মেঝের দিকে। পুলিশকে থামানোর কোনো ভাবলক্ষণ তার মধ্যে প্রকাশ পেল না। পুলিশ কর্মকর্তা বললেন, আমি ক্ষমা করার কেউ নই। ক্ষমা বা শাস্তি যাই করার আদালত করবে। আপাতত আমরা আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি। জালাল উদ্দিন সাহেব কাঁদতে কাঁদতে ধপাস করে সোফার ওপরে বসে পড়লেন। শওকত সাহেব তার কাঁধে হাত রেখে আক্ষেপের সুরে বললেন, ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারেননি, এখন আর কেঁদে কি হবে ভাই সাহেব? শিউলি পুলিশ কর্মকর্তাকে বলল, স্যার, আমি ওকে ডিভোর্স দিতে চাই। ঠিক আছে, আমরা ব্যবস্থা নিয়ে আপনাকে জানব।
আপনাকে আরেকবার চিটাগংয়ে আসতে হবে। আপাতত আপনি সকলের সঙ্গে গ্রামের বাড়িতে ফিরে যান। নাজ হাসিমুখে বলল, আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনারা না এলে শিউলির অনেক বড় ক্ষতি হয়ে যেত। আপনাকেও ধন্যবাদ। আপনাদের মতো নাগরিকরা আছে বলেই সমাজে ভালো মানুষের মুখোশধারী এসব জঘন্য অপরাধীরা শাস্তি পাচ্ছে। এভাবেই সবসময় পুলিশকে সহায়তা করবেন আশা করি। রাতের বাসেই শিউলিকে নিয়ে তারা ফিরে আসছে। এই বাসটা ঢাকা পর্যন্ত যাবে। ঢাকায় নেমে নাজকে রেখে সকলে আরেকটা বাসে করে যাবে ময়মনসিংহে। যদিও নাজের ইচ্ছা ছিল ময়মনসিংহে পৌঁছে নিজে গিয়ে শিউলির বাবা মায়ের সঙ্গে কথা বলার, কিন্তু সেটা বুদ্ধিমানের কাজ হবে না। আগামী পরশুই সাইম ফিরে আসবে তার বিজনেস ট্রিপ থেকে। বাসের একদম পেছনের সিটে 4 বান্ধবী বসেছে পাশাপাশি। যদিও বাসের পেছনের দিকে বসাটা তেমন নিরাপদ নয়, তবুও তারা বসেছে। মালা দাঁতে দাঁত চেপে রাগী গলায় বললেন, বারবার বলেছিলাম বিয়ে করিস না ছাগলটাকে। শুনলি আমার কথা? কোনাও তার সুরে তাল মিলিয়ে বলল, সেটাই তো। আর বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু যখন দেখলি সে এমন নোংরা মনের একটা মানুষ তখনও পড়ে রইলি। কোনো একদিন সে শুধরে যাবে সেই আশায়। শিউলি অসহায় গলায় বলল, তোরা সব দোষ আমাকে দিচ্ছিস কেন? নাজ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, না না, তোমার তো কোনো দোষ নেই। সব দোষ ওই ঘাটের মরা শিহাবের, তাই না? মানে? বিয়ের আগে তো কত ঘোরাফেরা করেছিস একসঙ্গে। একটা বারের জন্যেও বুঝতে পারিসনি ওই ভালো মানুষের আড়ালে একটা জানোয়ার বাস করে। একবারও বুঝতে পারিনি দোস্ত, বিশ্বাস কর। বুঝলে কি আর ওকে আমি বিয়ে করি? মালা ভ্রু কুঁচকে বলল, বুঝতে পারলেও তুই একেই বিয়ে করতি। কেন জানিস? আর তুই প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলি। অন্ধরা কি আর দেখতে পায় কোনটা ভালো কোনটা খারাপ? তোরা আমাকে দোষ দেওয়া বন্ধ করত। এমনিতেই আমি ভয়ে অস্থির হয়ে আছি। কণা বলল, আবার কিসের ভয়? বাড়ি গিয়ে বাবা মাকে কি বলবো? নাজ আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, যা সত্যি তাই বলবি। তারা তোর বাবা মা, তোকে ঠিকই বুঝতে পারবে। সকাল গড়িয়ে পড়ার বাসটা এসে থামল ঢাকার স্টেশনে। নাজ চিন্তিত গলায় শওকত সাহেবকে বলল, আজকের দিনটা আপনারা এখানে থেকে গেলেই পারতেন বাবা। সারারাত বাস জার্নি করলেন, এখন আবার বাসে করে এতটা পথ যেতে কষ্ট হবে আপনাদের। তা একটু হবেই বৌমা, কিন্তু আজই ফিরে যাওয়া উচিত। শিহাবকে যে পুলিশ ধরে নিয়ে গেছে, বাড়িতে ব্যাপারটা সবাই জেনে গেছে। শিউলির বাবা মা নাকি একটু পর পর তোমার শাশুড়িকে ফোন করছে। এদিকে আমরা যে শিউলিকে নিয়ে আসছি এটাও তোমার শাশুড়ি জেনে গেছে। ওদেরকে আর বেশিক্ষণ অপেক্ষায় রাখা ঠিক হবে না। বাবা, আমি তো যেতে পারলাম না। আপনাকেই শিউলির দায়িত্ব দিচ্ছি। আপনি কিন্তু নিজে গিয়ে ওর বাবা মাকে সবকিছু বুঝিয়ে বলবেন, দরকার হলে ওই ভিডিওটাও দেখাবেন। ভিডিও কণার ফোনে আছে। কোনো চিন্তা করো না বৌমা। আমি আর তোমার মা দুজনে গিয়ে সব বুঝিয়ে বলবো তাদের। তারা ঠিকই বুঝবে। কোনো বাবা মাই চাইবে না তাদের সন্তানকে অমন পরিবেশে রাখতে। বাংলাদেশের ই-কমার্স প্ল্যাটফর্মগুলো আজকাল ভালোই ব্যবসা করছে। আগে কিছু একটা অর্ডার করলে হাতে পেতে পেতে সপ্তাহখানেক লেগে যেত, কিন্তু আজকাল অর্ডার করার কয়েক ঘন্টার মধ্যেই হাতে পাওয়া যাচ্ছে কাঙ্ক্ষিত বস্তু। একটা জিনিস অর্ডার দিয়ে সেই তখন থেকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে নাজ। জিনিসটা আজই হাতে না পেলে সর্বনাশ ঘটে যাবে। একটু পর পর মোবাইল চেক করছে নাজ। অ্যাপে ডেলিভারির সম্ভাব্য সময় দেখাচ্ছে। জিনিসটা তার কাছে পৌঁছাতে আরও 23 মিনিট লাগবে। আগামী 23 মিনিট তাহলে অসহনীয় দুশ্চিন্তার মধ্যেই কাটাতে হবে। এদিকে এক দুশ্চিন্তা কাটবার আগেই আরেক দুশ্চিন্তা ঝেঁকে ধরেছে তাকে। আজ সকালে সাইমের ঢাকায় ফেরার কথা,
কিন্তু সকাল থেকেই ছেলেটা তাকে ফোন দিচ্ছে না, তার ফোন রিসিভও করছে না। প্লেন সাবধানমতো ঢাকায় ল্যান্ড করল কিনা একবার ফোন করে জানানোরও প্রয়োজন বোধ করল না সায়েম। একটা মানুষ তার জন্যে দুশ্চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, অথচ সায়েম তাকে রীতিমতো উপেক্ষা করে চলেছে। এত কিসের ব্যস্ততা তার? ফোন রিসিভ করছে না বলে ঠিক কখন সে বাসায় এসে পৌঁছাবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ওই জিনিস ডেলিভারির আগে সায়েম না এলেই হলো। নাজের 7-5 ভাবনায় ছেদ পড়ল কলিং বেলের শব্দে। ডেলিভারি ম্যান নিয়ে এসেছে তার কাঙ্ক্ষিত জিনিসটা। যাক, জরুরি কাজটা এবার সেরে ফেলা যাবে। সকাল 10:13। নাজ ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আজ জরিনা ছুটি নিয়েছে। দীর্ঘদিন পর স্বামীকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যাচ্ছে। তাড়াতাড়ি ঘর গুছিয়ে রান্না বসাতে হবে। আজ সায়েমের পছন্দের খিচুড়ি রান্না করবে নাজ। হঠাৎ ফোনটা বেজে উঠল তার। সায়েম ফোন করেছে। সে কি ঢাকায় এসে পৌঁছেছে? নাজ ব্যস্ত ভঙ্গিতে ফোনের কাছে যেতেই কিছুটা আশাভঙ্গ হল তার। সায়েম ফোন করেনি, স্ক্রিনে ভেসে উঠেছে শিউলির নাম। নাজ ফোন রিসিভ করে স্বাভাবিক গলায় বলল, কি রে, কি অবস্থা? শিউলি হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, অনেক ভালো অবস্থা। খালা খালুকে বলেছিস সব? বলেছি তো। আমি তো ভেবেছিলাম সবটা শুনে ওরা আমাকে দোষাবে। কেন আমি অমন একটা ছেলেকে বিয়ে করেছিলাম, কেন শেষ পর্যন্ত মানিয়ে চলতে পারলাম না, কেন পুলিশকে জড়ালাম, এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবে। কিন্তু তারা তা করেনি। বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছে, মারে একটাবার আমাদের বলিসনি কেন? আমরা কি মরে গেছি? নাজ মুগ্ধ গলায় বলল, আমি তো আগেই বলেছিলাম তারা তো বাবা মা। শিহাব নয় যে ভালোবাসার অভিনয় করবে। শিউলি হাসতে হাসতে বলল, আর ওদিকে হাসনা খালা আমার বাবা মাকে কি বলেছে জানিস? কি বলেছে? বলেছে মেয়েটার মাথায় একটু বুদ্ধি শুদ্ধি ঢোকানোর ব্যবস্থা করুন। আমার সাহসী বৌমা না থাকলে আজ ওর খবর ছিল। নাজ খিলখিল করে হেসে উঠল। শিউলি হঠাৎ অন্যরকম গলায় বলল, উনি কিন্তু মিথ্যা কিছু বলেননি নাজ। তুই না থাকলে এখনো আমাকে ওই কারাগারে পড়ে থাকতে হতো। গতকাল পর্যন্ত যেখানে আমার বারবার মনে হচ্ছিল জীবনটাকে শেষ করে দিই, সেই আমি আজ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। জানিস, বাবা বলেছে আমাকে আবারও লেখাপড়া করাবে। আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো আবারও আমার কাছে ফিরে এসেছে নাজ। সবটাই সম্ভব হয়েছে তোর জন্যে। তোকে যে কি করে থ্যাংক ইউ বলি। শিউলির কথাগুলো শুনতে শুনতে মনের অজান্তেই অশ্রুসিক্ত হয়ে উঠল নাজের চোখ দুটো। হঠাৎ উদয় হওয়াকেও আবেগকে রীতিমতো উপেক্ষা করে নাজ বলল, হয়েছে হয়েছে, তোর থ্যাংক ইউ দিয়ে আমি কি করব? পরের বার যখন বাড়িতে যাব মন ভরে ফুচকা খাইয়ে দিস তাহলেই হবে। শিউলি হেসে উঠল। শিউলি শোন, সবসময় এমন হাসি খুশি থাকবি, আর কখনো যেন তোকে কাঁদতে না দেখি। তোর চোখে জল একেবারেই মানায় না। দিন গড়িয়ে বেলা হয়ে যাচ্ছে তবুও সাইমের আসার কোনো নামগন্ধ নেই। এই মুহূর্তে ছেলেটার ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। রাগের সঙ্গে সঙ্গে সমানতালে দুশ্চিন্তাও বাড়ছে মনের মাঝে। উফ, একটা বার তার ফোন রিসিভ করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত। কিছুক্ষণ আগে পর্যন্ত সাইম তার ফোনগুলো রিসিভ করছিল না, কিন্তু এখন রীতিমতো কেটে দিচ্ছে। কোনো মানে হয়? আজ একবার ফিরুক, সেই কঠিন গলায় কিছু একটা বলতে হবে। কলিং বেল বেজে উঠল। নাজ কিছু না ভেবে তড়িৎ গতিতে ছুটে গিয়ে দরজা খুলল। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে তার প্রিয় মানুষটা। নাজ ঠিক করে রেখেছিল সাইমকে দেখেই কঠিন গলায় কিছু একটা বলবে, কিন্তু শেষমেশ আর পারল না। কয়েক মুহূর্তের জন্যে থমকে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আজ কতগুলো দিন পর মানুষটা দেখছে। সময়টা 7 দিন হলেও তার কাছে যেন অনন্তকাল।
ওই নেশালো চোখ দুটো না দেখলে তার ঘড়ির কাঁটা যেন থেমে যায়। এই মানুষটার মাঝেই যে লুকিয়ে তার সমস্ত প্রশান্তির উৎস। নাজের ইচ্ছা করছে এক্ষুনি সাইমকে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না। কোনো এক অদৃশ্য শক্তি যেন আটকে রেখেছে তাকে। সাইম নিঃশব্দে তার সুটকেস নিয়ে ভেতরে প্রবেশ করে সোজা চলে গেল বেডরুমে। তার চোখ দুটোর মাঝে একরাশ রাগ দেখতে পাচ্ছে নাজ। কিসের এত রাগ ছেলেটার? রাগটা আবার তার ওপরে নয় তো? নাজ দরজা বন্ধ করে ছোট ছোট পা ফেলে গিয়ে দাঁড়ালো সাইমের সামনে। তার চোখ দুটোর ভাষা বোঝার চেষ্টা করছে। নাজ বারবার কিছু একটা বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। অবশেষে সাইম নিজেরই নীরবতা ভঙ্গ করে যথাসম্ভব শান্ত গলায় বলল, গত পরশু কোথায় ছিলে তুমি? লম্বা এক দীর্ঘশ্বাস গোপন করল নাজ। যা আন্দাজ করেছিল ঠিক তাই ঘটেছে। সেদিনের ঘটনা যে সাইম শুধু জেনেই গেছে তা নয়, সেই সঙ্গে ভয়ঙ্কর রেগে গেছে। সেই ঘটনা সাইমের জেনে যাওয়ার খুব একটা অবাক হল না নাজ। সে কি করে শিউলিকে উদ্ধার করে শিহাবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে তা গ্রামে মোটামুটি সকলেরই জানা। সেখান থেকেই হয়তো কেউ একজন সাইমকে ফোন করে জানিয়েছে। সেই কেউ একজনটা তো তার মাও হতে পারে। নাজ অস্পষ্ট গলায় বলল, আমি সব বলছি, আপনি আগে ফ্রেশ হয়ে রেস্ট নিন। সাইম প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, জাস্ট আনসার মাই কোয়েশ্চন। কোথায় ছিলে তুমি? নাজ নিচু স্বরে বলল, চিটাগনে। সাইম রাগে দাঁতে দাঁত চেপে বলল, কার পারমিশন নিয়ে গিয়েছিলে? আমি একা ছিলাম না। বাবা আমাদের সকলকে সেখানে নিয়ে গিয়েছিলেন, আবার সাবধানে ঢাকায় পৌঁছেও দিয়েছেন। বাবা? তুমি আমার বাবাকে চেনো না। তার চোখের সামনে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, তাহলেও সে নির্বিকার হয়ে বসে থাকবে। দেখুন, আমার কোনো উপায় ছিল না। আমাদের বান্ধবী শিউলি খুব বড় বিপদে পড়েছিল। আমরা না গেলে বেচারি মরেই যেত। তুমি কি পুলিশ না গোয়েন্দা? কারো প্রাণ বাঁচানো কন্ট্রাক্ট তোমাকে কে দিয়েছে? নাজ আহত গলায় বলল, এভাবে কথা বলছেন কেন আপনি? তো কিভাবে কথা বলবো, শিখিয়ে দাও আমাকে। নিজেকে তো মহাজ্ঞানী মনে করো, তাই না? একটা ডিসিশন নেওয়ার আগে কাউকে জানানোরও প্রয়োজন মনে করো না। আপনাকে আগেভাগে জানালে তো আপনি যেতেই দিতেন না। অবশ্যই দিতাম না। অচেনা একটা শহরে তুমি একা একা, তাও আবার নাকি পুলিশ ডেকে একাকার কাণ্ড বাঁধিয়েছ। ভাবতেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কেন? আমি মেয়ে বলে? সাইম ভ্রু কুঁচকে বলল, ও আর মেয়ে বলে অচেনা একটা শহরে আমাকে কল্পনা করতে পারছেন না? মেয়ে বলে পুলিশ ডেকে আমি অন্যায়ের বিচার চাইতে পারবো না, তাই তো? সাইম তীক্ষ্ণ গলায় বলল, শার্ট আপ ইউ ইডিয়ট। এত বড় বড় কথা কোথা থেকে শিখেছ? সিনেমা দেখে না, পণ্ডিত ইউটিউবারদের ভিডিও দেখে। কোথাও থেকে শিখিনি। আমার মনে যা এসেছে তাই বলেছি। আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন আপনি? সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা যাবে না, দূরে কোথাও গেলে আপনি গিয়ে দিয়ে আসবেন। আমি মেয়ে বলেই তো এসব করেন। মেয়ে বলেই আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না। সাইম তাচ্ছিল্যের হাসি হেসে বলল, ওয়াও। আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমার কাছ থেকে আমাকে ফেমিনিজমের লেকচার নিতে হচ্ছে। নাজ বহুকষ্টে চোখের জল আড়াল করে বলল, যেটা সত্যি আমি সেটাই বলছি। তাই না? আচ্ছা, তোমার একবারও মনে হলো না কোনাও তো তোমাদের সঙ্গে গিয়েছিল? আমার বোনের জন্যে চিন্তিত না হয়ে আমি কেন কেবল তোমার জন্যেই চিন্তা করছি? নাজ চুপ করে রইল। আসলেই তো, এ কথা তো আগে মাথায় আসেনি। কারণ তুমি এখনো একটা বাচ্চা নাজ। নিজেকে খুব বড় মনে করলেও তুমি চিরকাল বাচ্চাই থেকে যাবে। অচেনা একটা জায়গায় পথ হারিয়ে ফেললে কণা নিজেকে সামলে একা একা বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবে, কিন্তু তুমি পারবে?
তাই বলে সবসময় আমার সঙ্গে এমন করবেন আপনি? সেই বিয়ের পর থেকে লক্ষ্য করে আসছি, আমাকে ধমক না দিয়ে কথাই বলতে পারেন না আপনি। কারণ বিয়ের পর থেকেই তুমি ধমক খাওয়ার মতো কাজ করে আসছো। নাজ অভিমানী স্বরে বলল, সোজাসুজি বলে দিলেই তো হয় যে আমাকে আপনার সহ্য হয় না। সাইম বিরক্ত গলায় বলল, আসলেই সহ্য হচ্ছে না এই মুহূর্তে। কয়েক ঘন্টার জন্যে প্লিজ এ ঘরে আসবে না, আমাকে একা থাকতে দাও। কয়েক মুহূর্ত চুপ করে রইল নাজ। অবিশ্বাসে তাকিয়ে রইল সাইমের দিকে। অবশেষে নীরবতা ভঙ্গ করে স্পষ্ট গলায় বলল, ঠিক আছে। কয়েক ঘন্টার জন্যে কেন, সারা জীবনের জন্যে আমি এই ঘর থেকে চলে যাচ্ছি। সাইম ক্লান্ত গলায় বলল, তোমার স্বভাবই হলো তিলকে তাল মনে করা। আমি একবারও বলেছি, সারা জীবনের জন্য চলে যাও। আপনি না বললেও আমি যাব। আমাকে যখন এতটাই অসহ্য লাগে, তখন থাকুন একা একা। নাজ হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় গা এলিয়ে দিল সাইম। কথায় ভেবেছিল বাড়ি ফিরেই নাজকে কঠিন কোনো শাস্তি দেবে, সেখানে মেয়েটা নিজেই রাগ দেখিয়ে চলে গেল। বাচ্চা মেয়েটা হঠাৎ এত রাগী হয়ে গেল কবে থেকে? সাইম এই মুহূর্তে নিজের রাগটা প্রাধান্য দেবে, নাকি নাজের রাগ ভাঙাতে যাবে ঠিক বুঝতে পারছে না। প্রায় অনেকটা সময় পার হয়ে গেল অথচ নাজ এখনো আরেকটা ঘরে দরজা বন্ধ করে বসে আছে। সাইমের ওপর অসম্ভব রাগ হচ্ছে তার। সব সময় কেন নাজের ওপরে রাগ দেখাতে হবে তাকে? সাইম এতক্ষণে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে টিভি দেখছে। তার মধ্যে রাগ ভাবটা একেবারেই অবশিষ্ট নেই। হঠাৎই যেন মনে করে আবারও এই ঘরে ফিরে এল নাজ। ব্যস্ত ভঙ্গিতে আলমারির কাছে গিয়ে কি যেন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। সাইম তার শান্ত গলায় কিছুটা রহস্য মিশিয়ে বলল, কি ব্যাপার? সারা জীবনের জন্যে না চলে গিয়েছিলে? শেষ তোমার সারা জীবন? রাগে, বিরক্তিতে নাজের গা জ্বলে উঠল। কথায় সাইম দিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করবে, তা না করে বরং আরো বেশি রাগিয়ে দিচ্ছে। নাজ ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আপনার সঙ্গে থাকতে কে এসেছে? একটা জিনিস দেওয়ার ছিল, সেটা দিয়েই চলে যাব। কি? আলমারি থেকে বের করে আনা জিনিসটা সাইমের দিকে বাড়িয়ে দিল নাজ। সাইম এক লাফে উঠে বসল। নাজের হাতে একটা প্রেগন্যান্সি কিট। সাইম সঙ্গে সঙ্গে সেটা হাতে নিয়ে দেখল গোলাপি রঙের সুন্দর দুটো দাগ উঠেছে। সাইম হতবাক গলায় তাকিয়ে রইল নাজের দিকে। নাজ কম্পিত স্বরে বলল, আজ সকালে অনলাইন থেকে কিটা নিয়ে টেস্ট করেছি। কথাটা বলতে বলতেই থেমে গেল নাজ। কিছুটা দম নিয়ে আবারও থেমে থেমে বলল, আমি প্রেগন্যান্ট। সাইম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কিটের দিকে। নিজের চোখকে যেন কয়েক মুহূর্তের জন্যে বিশ্বাসই করতে পারছে না। আচ্ছা, এটা কি সত্যিই বাস্তব নাকি কোনো স্বপ্ন? এই বাচ্চা মেয়েটা নাকি নিজেই একটা বাচ্চার মা হতে যাচ্ছে? এ কি বিশ্বাসযোগ্য? সাইমের চোখ দুটো মুহূর্তেই অশ্রুসিক্ত হয়ে উঠল। একটা ছেলের কাছে বোধ হয় বাবা হওয়ার থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। নাজ ভরা গলায় বলল, এই কথাটাই বলা ছিল, বলা হয়ে গেছে। আপনি থাকুন আপনার রাগ নিয়ে। সাইম আর এক মুহূর্ত অপচয় না করে না হাতটা টেনে ধরে, তাকে এনে ফেলল নিজের বুকের মাঝে। শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত বড় একটা কথা এতক্ষণ পরে বললে কেন? সাইমের বুকে গুটিসুটি মেরে নাজ বলল, আপনি তো আমার ওপরে রাগ দেখিয়েই কুল পান না, বলব কখন? কয়েক মুহূর্ত নিভৃত নীরবতায় কেটে গেল। কারোর মুখেই কোনো কথা নেই, তবে দুজনেই একে অপরকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে ভালোবাসার প্রবল স্রোতে। আসলেই কি তাদের মাঝে তৃতীয় একজন আসতে যাচ্ছে? এই তৃতীয় মানুষটা এতদিন কোথায় ছিল? তাদের মাঝেই তো ছিল, দুজনের ভালোবাসার মাঝে লুকিয়ে ছিল। তারাই খেয়াল করেনি।
সায়েম নাজের পেটে হাত বোলাতে বোলাতে স্তব্ধ গলায় বলল, আই কান্ট বিলিভ দিস। আমি সত্যি সত্যি বাবা হব, আর তুমি মা হবে। নাজ আবেগে মোমের মতো গলে গিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ল। সায়েম নাজের কপালে তার শীতল ঠোঁটের সম্মোহনী স্পর্শ দিয়ে বলল, এতটা বড় কবে হয়ে গেলে তুমি? যে মেয়েটা নিজেকেই সামলাতে পারে না, সে নাকি আবার মা হবে? মানুষের জীবনটা কতটা অনিশ্চিত, তাই না? আগেভাগে কেউ কিছুই বলতে পারে না। আজ সকালে ঘুম থেকে উঠে কি সায়েম বা নাজ কেউই বুঝতে পেরেছিল যে তাদের মাঝে প্রচণ্ড এক আনন্দের বার্তা নিয়ে আসছে আজকের এই দিনটা। চলবে।